শাকিরা ঝড়ে পর্দা উঠল 2026 বিশ্বকাপের 3 লাল কার্ডের উত্তপ্ত ম্যাচে জয় দিয়ে শুরু মেক্সিকোর। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর। 9,38,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। টানা দ্বিতীয় দিনেও যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সঙ্গে নিউ ইয়র্ক স্টুডিও থেকে আছি আমি সাদিয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। ঢাকে কাঠি পড়ল 2026 ফুটবল বিশ্বকাপের। মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে জমকাল উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠল বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় মহাযজ্ঞের। সহ আয়োজক দেশ হিসেবে মেক্সিকোর ঐতিহ্য আর আধুনিক সুরের মেলবন্ধনে মঞ্চ মাতালেন লাতিন পপ সম্রাজ্ঞী শাকিরা। গান, নাচ আর বর্ণিল আলোকসজ্জায় বুঁদ হয়ে রইল পুরো ফুটবল বিশ্ব। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সবুজ গালিচায় বিশাল এক সোনালী ট্রফি, চারপাশ জুড়ে সোনালী পোশাকে আজতেক সভ্যতার ইতিহাস ফুটিয়ে তোলেন পারফর্মাররা। মেক্সিকান সঙ্গীতশিল্পী লিলা ডাউন্সের সুরেলা কণ্ঠে যখন ভেসে এলো বিশ্ববাসী মেক্সিকোয় স্বাগত, ঠিক তখনই যেন নতুন এক ইতিহাসের পাতায় প্রবেশ করল ফুটবল বিশ্ব। তিনটি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ইতিহাস গড়ল ফুটবলের ক্যাথেড্রাল খ্যাত ঐতিহ্যবাহী আজতেকা স্টেডিয়াম। মেক্সিকোর কিংবদন্তি রক ব্যান্ড মানা মঞ্চে আসতেই রূপকথার আবহ তৈরি হয় গ্যালারিতে। ওইমি আমর গানের তালে 80,000 দর্শকের হাত উঁচিয়ে তৈরি করা মেক্সিকান ওয়েভ মুহূর্ত ছুঁয়ে যায় বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়। যে বাবলিনের পারফরমেন্স গ্যালারির উত্তাপ বাড়লেও আসল চমক তখনও বাকি ছিল। অবশেষে এলেন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে রানী শাকিরা। হলুদ, বেগুনি আর সাদার মিশ্রণে চোখ ধাঁধানো পোশাকে যখন তিনি মঞ্চ কাঁপালেন, তখন আজতেকের উন্মাদনা রূপ নেয় প্লাবনে। নাইজেরিয়ান গায়ক বার্না বয়কে সঙ্গী করে দাই দাই গানের তালে শাকিরার চেনা সেই ছন্দ আর নাচের হিল্লোল মনে করিয়ে দেয় 2010 সালের ওয়াকা ওয়াকা সেই চিরস্মরণীয় স্মৃতি। শাকিরা ঝড়ে মেক্সিকান ফুটবল প্রেমীদের উৎসবের সুর পৌঁছায় অনন্য উচ্চতায়। এদিকে এই প্রথম উদ্বোধনী ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু করল মেক্সিকো। মেক্সিকো সিটিতে 3 লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 2-0 গোলে হারিয়েছে মেক্সিকো। 9 মিনিটে হুলিয়ান কিনিওনেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। 67 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমেনেজ। 49 ও 84 মিনিটে 2 লাল কার্ড দেখে 9 জনের দল হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। পরে যোগ করার সময় লাল কার্ড দেখেন মেক্সিকান সেজার মন্তেস। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। মাঠে ফাউল বা অফসাইড ধরার বাঁশি যার মুখে থাকে, বিশ্বমঞ্চে সেই মানুষটি নিজেই পড়ে গেলেন অফসাইড ট্র্যাপে। তবে কোনো ফুটবলীয় ভুলের জন্য নয়, বরং ভূ রাজনীতি আর কড়া অভিবাসন নীতির মার প্যাঁচে। স্বপ্নের 2026 ফিফা বিশ্বকাপ শুরু হতে না হতেই বড়সড় এক ধাক্কা খেল ক্রীড়া বিশ্ব। এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হলো আফ্রিকার বর্ষসেরা সোমালিয়ান রেফারি ওমর আব্দুল কাদির আরতানকে। ফলে প্রথম সোমালিয়ান রেফারি হিসেবে বিশ্বকাপে ম্যাচ পরিচালনার যে ইতিহাস তিনি গড়তে যাচ্ছিলেন তা শুরু হওয়ার আগেই থমকে গেল। ঘটনার সূত্রপাত যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে। তুরস্কের ইস্তাম্বুল থেকে বিমানে চেপে স্বপ্নের বিশ্বকাপ কাভার করতে যুক্তরাষ্ট্রে পা রেখেছিলেন আরতান। সাথে ছিল কূটনৈতিক পাসপোর্ট এবং আগে থেকেই অনুমোদিত মার্কিন ভিসা, কিন্তু তাতেও চিরে ভিজেনি। যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন কর্মকর্তারা তাকে আটকে দেন। সেখানে টানা 11 ঘন্টা ধরে চলে রুদ্রদ্বার জিজ্ঞাসাবাদ। এরপর এক কাপড়ে তাকে একটি সেলে আটকে রাখা হয় এবং পরবর্তী ফিরতি ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়। উল্লেখ্য, সোমালিয়া এমনিতেই এই প্রশাসনের বিশেষ ভিসা ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। তবে আরতান এই অভিযোগ তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি জানান, সীমান্ত কর্মকর্তারা তাকে বারবার উগ্রপন্থী গোষ্ঠী আল শাবাব নিয়ে জেরা করছিল, অথচ এই সংগঠনের ব্যাপারে তিনি তেমন কিছুই জানেন না। এই ঘটনায় ক্রীড়া বিশ্বে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নিশ্চিত করেছে আরতান এবারের বিশ্বকাপে আর অংশ নিতে পারছেন না। এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, স্বাগতিক দেশের অভিবাসন আইনের উপর তাদের কোনো হাত নেই। আরতানের এই স্বপ্নভঙ্গ কেবল একজন ব্যক্তির ক্ষতি নয়, বরং পুরো মহাদেশের জন্য একটি বড় ধাক্কা।
2015 সালের পর এবারই প্রথম কোনো সোমালিয়ান রেফারি এই গৌরব অর্জন করতে যাচ্ছিলেন। 2015 সালের ক্যাফ বর্ষসেরা আফ্রিকান রেফারি নির্বাচিত হওয়া আরতান এখন নিজ শহর মোগাদিগুতে ফিরে গেছেন। সেখানে অন্যায়ের শিকার এই ফুটবল দূতকে বিরচিত সংবর্ধনা দিয়েছে সোমালিয়া সরকার ও সাধারণ ফুটবল প্রেমীরা। বিশ্বকাপের মতো একটি বৈশ্বিক উৎসবে এমন রাজনৈতিক কড়াকড়ি ও হয়রানি নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রীড়া ও আন্তর্জাতিক সম্পর্কে বিশেষজ্ঞরা। চলতি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের এমন কট্টর সীমান্ত নীতি শিকার শুধু আরতান একাই নন। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই একগুচ্ছ ভ্রমণ জটিলতার মুখোমুখি হয়েছে একাধিক দেশ। ইরান জাতীয় দল তীব্র ভিসা জটিলতার কারণে তার মূল ক্যাম্পে যোগ দিতে পারেনি। বাধ্য হয়ে মেক্সিকোতে তাদের অনুশীলন ক্যাম্প করতে হয়েছে। লস অ্যাঞ্জেলেসে শুধু গ্রুপ পর্বের ম্যাচ খেলার জন্য তাদের কড়া শর্তে অনুমতি দেওয়া হয়েছে। ইরাকি প্রতিনিধি দল শিকাগো ও হেয়ার বিমানবন্দরে ইরাকি স্ট্রাইকার আইমেন হোসেনকে টানা 7 ঘন্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। অন্যদিকে ইরাক দলের অফিসিয়াল আলোকচিত্রকে দেশে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। এয়ারপোর্ট থেকে তাকে ফেরত পাঠানো হয়। ফিফার মূল সুরই হলো ফুটবল বিশ্বকে একত্র করে, কিন্তু স্বাগতিক দেশের এমন অনমনীয় আচরণ এই সুরকে ক্ষুণ্ণ করেছে। একজন আন্তর্জাতিক মানের রেফারি, যিনি দীর্ঘদিন ধরে ফিফা ও ক্যাফের কড়া নজরদারিতে ম্যাচ পরিচালনা করছেন, তাকে হঠাৎ করে এভাবে সন্ত্রাসী তকমা দিয়ে ফেরত পাঠানো পুরো ফুটবল কমিউনিটির জন্য অপমানজনক। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই মাঠের বাইরে এই ভূরাজনৈতিক লাল কার্ড ফুটবল প্রেমীদের মনে কিছুটা হলেও বিষাদের ছায়া ফেলেছে। রাজনীতি আর খেলাধুলা আলাদা রাখার যে চিরাচরিত দাবি, তা মার্কিন অভিবাসন নীতির কঠোর বেড়াজালে পড়ে আরও একবার বড়সড় প্রশ্নের মুখে পড়ল। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও ঘনীভূত হয়েছে। টানা দ্বিতীয় দিনের মতো যুক্তরাষ্ট্র ইরান পরস্পরের বিরুদ্ধে হামলা চালিয়েছে। এপ্রিলে সই হওয়া যুদ্ধবিরতি এখন কার্যত অর্থহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে তেহরান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেনকম জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলে সামরিক নজরদারি ও রাডার স্থাপনায় আত্মরক্ষামূলক হামলা চালানো হয়েছে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, ইরানের নেতারা চুক্তিতে পৌঁছাতে অনেক দেরি করে ফেলেছেন এবং চুক্তি না হলে হামলা অব্যাহত থাকবে। পাল্টা জবাবে ইরান বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন সামরিক সম্পদ লক্ষ্য করে হামলা চালায়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি দাবি করেছে, জর্ডানের মুওয়াফাক সালতি এয়ারবেসে 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং বহু মার্কিন যুদ্ধবিমান ও স্থাপনা ধ্বংস করা হয়েছে। তবে জর্ডানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে 20টি ক্ষেপণাস্ত্র দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে এবং কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। বাহরাইনের রাজধানী মানামায় ইরানি ড্রোনের ধ্বংসাবশেষ পরে বাড়ি ও গাড়ির ক্ষতি হয়েছে এবং 11 বছরের এক মেয়ে সামান্য আহত হয়েছে। হরমুজ প্রণালীর পরিস্থিতিও উদ্বেগজনক। আইআরজিসি দাবি করেছে, তারা এই গুরুত্বপূর্ণ জলপথে 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে এবং প্রণালীটি সব ধরনের জাহাজ চলাচলের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। যদিও সেনকম বলেছে বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত আছে। এই পরিস্থিতিতে বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় 2% বেড়ে ব্যারেল প্রতি $95 পৌঁছেছে। গত 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান 2 সপ্তাহের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়, কিন্তু সেই যুদ্ধবিরতি এখন সম্পূর্ণ ভঙ্গুর। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের এই হামলা যুদ্ধবিরতিকে কার্যত অর্থহীন করে দিয়েছে এবং এর অত্যন্ত গুরুতর পরিণতির দায় মার্কিন নেতৃত্বের। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, মধ্যপ্রাচ্য ক্রমেই গভীর সংকটে টানা পড়েছে এবং যুদ্ধবিরতি এখন কম আগুন পরিণত হয়েছে। তিনি সব পক্ষকে কূটনৈতিক সমাধানের পথে ফেরার আহ্বান জানিয়েছেন। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক।
বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনকে ঘিরে প্রবাসে যখন উৎসবমুখর পরিবেশ, ঠিক তখনই উত্তরবঙ্গের প্রবাসীদের শীর্ষস্থানীয় সংগঠন নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ ইনকের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। গত 10 জুন বুধবার 2026 নিউ ইয়র্কের জ্যামাইকায় অবস্থিত আশা রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে সংগঠনের কার্যকরী কমিটি, উপদেষ্টা পরিষদ ও ট্রাস্টি বোর্ডের সদস্যদের এক গুরুত্বপূর্ণ যৌথ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাবেক সভাপতি, বাংলাদেশ সোসাইটি ও বগুড়া সোসাইটি ট্রাস্টি বোর্ডের সদস্য আতোয়ারুল আলমকে প্রধান নির্বাচন কমিশনার এবং এটিএম কামাল পাশা, আব্দুল মতিন, রুহুল আমিন সরকার ও আব্দুল মোতালেবকে নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করা হয়। বিস্তারিত জানবো সায়েম শুভর প্রতিবেদনে। যেই প্রেসিডেন্ট, সেক্রেটারি বা 20 জনের 30 জনের একটা কমিটি হবে বা নির্বাচন করে হোক, যেভাবেই হোক, ওখানে গঠনতন্ত্রের মধ্যে আপনারা ঢুকাবেন যে শুধু কোনো সোসাইটি নর্থ বেঙ্গল যেন শুধু পিকনিক আর ইফতারের মধ্যে সীমাবদ্ধ না থাকে। এটা গঠনতন্ত্রের মধ্যে আপনাদেরকে ঢুকে দেওয়া হয়েছে। এই নর্থ বেঙ্গল শুরু হয়েছিল জ্যাকসন হাইটে আমার অফিস থেকে, সেটা আমার ভাড়া অফিস ছিল, আর আজকে আকাশ ভাই নিজস্ব ভবনে হচ্ছে। এজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা এবং আকাশ ভাইকে সবাইকে একটা ধন্যবাদ দেয়। বাংলাদেশের উত্তরবঙ্গের 16টি জেলার প্রবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে প্রবাসে উত্তরবঙ্গবাসীর সাংগঠনিক ভিত ও গণতান্ত্রিক চর্চা আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উত্তরবঙ্গের প্রবাসীদের ঐতিহ্যবাহী ও শীর্ষস্থানীয় সংগঠন নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ ইনকের এই গুরুত্বপূর্ণ সভায় প্রবাসী উত্তরবঙ্গের মানুষের মেলবন্ধন সুদৃঢ় করা এবং আসন্ন বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সংগঠনের কৌশল নির্ধারণের লক্ষ্য নিয়ে আলোকপাত করা হয়। সভায় আসন্ন বাংলাদেশ সোসাইটি নির্বাচন উপলক্ষে সদস্য সংগ্রহের লক্ষ্য নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির সহসভাপতি কামরুজ্জামান কামরুলকে প্রধান আহ্বায়ক করে দায়িত্ব অর্পণ করা হয়। কমিটির পরিধি ও কার্যকারিতা বাড়াতে বিশেষ কৌশল অবলম্বন করা হয়েছে। এর অংশ হিসেবে নর্থ বেঙ্গল বা উত্তরবঙ্গ অঞ্চলের সকল জেলা সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গকে এই বিশেষ কমিটির সম্মানিত সদস্য করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করছেন যে উত্তরবঙ্গের সকল আঞ্চলিক সমিতির শীর্ষ নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত এই কমিটি আসন্ন নির্বাচনে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সদস্য সংগ্রহ অভিযানে এক যুগান্তকারী ও জোরালো ভূমিকা পালন করবে। সংগঠনের সভাপতি রাফেল তালুকদার এবং সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ এক যৌথ বিবৃতিতে সভায় উপস্থিত হওয়ার জন্য সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীল ও পেশাদারিত্বের সাথে সঞ্চালনা করেন প্রবাসের পরিচিত মুখ এবং সাপ্তাহিক সাদা কালো পত্রিকার সম্পাদক মোহাম্মদ কাশেম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের বিশিষ্ট সমাজসেবক, সফল উদ্যোক্তা ও আশা হোম কেয়ারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আকাশ রহমান, বাড়ি গ্রুপের কর্ণধার আসেফ বাড়ি টুটুল, বগুড়া সদরের সাবেক সংসদ সাইফুর রহমান ভান্ডারী রাজ, পাবনা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এস.এম. ফরমান হোসেন, বগুড়া সোসাইটি ইউএসএ ইনকের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম রুবেল, মোহাম্মদ রুহুল আমিন সরকার, প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনকের সভাপতি সাইফুল ইসলাম সহ আরও অনেকে। অনুষ্ঠানে আশা হোম কেয়ারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আকাশ রহমান তার দিক নির্দেশনামূলক বক্তব্যে বলেন, নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করার জন্য আমি, ওনারা যেহেতু 2 মাস 3 মাস বা আপনাদের কি বলে এটা কনস্টিটিউশন না, কনস্টিটিউশন অনুযায়ী ওনারা করবেন, কিন্তু একটা যেন কনস্টিটিউশনে অ্যাড করেন যে যেই প্রেসিডেন্ট, সেক্রেটারি বা 20 জনের 30 জনের একটা কমিটি হবে বা নির্বাচন করে হোক, যেভাবেই হোক, ওখানে গঠনতন্ত্রের মধ্যে আপনারা ঢুকাবেন যে শুধু কোনো সোসাইটি নর্থ বেঙ্গল যেন শুধু পিকনিক আর ইফতারের মধ্যে সীমাবদ্ধ না থাকে। এটা গঠনতন্ত্রের মধ্যে আপনাদেরকে ঢুকে দেওয়া হয়েছে। আমার কিছু শর্ত আছে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের জন্য। যারা ইলেকশন করবেন, কনস্টিটিউশন যদি চেঞ্জ করা দরকার হয় চেঞ্জ করবেন, যে যিনি সভাপতি হবেন বা সেক্রেটারি হবেন, জয়েন্ট সেক্রেটারি হবেন, একটা কমিটি, তো 30 জনের একটা কমিটি হলো, 30 জন যদি কার্যকরী 12 মাসে 12টা প্রোগ্রাম যদি আপনারা না করেন, তাহলে ওই কমিটি আপনারা সংঘোষিতভাবে বিলুপ্ত করবেন। এই ধরনের কিছু কনস্টিটিউশন ঢুকান। 800 লোক ভোটার হলো, 20 টাকা করে দিলে, 10 টাকা করে ধরেন আপনারা ভোটার, 20 টাকা করে দিলে কিন্তু 2 ঘন্টা কাজ করলে 20 টাকা ইনকাম হয়, তাই না? সে 2 ঘন্টা কাজের টাকা দিয়ে আপনি নর্থ বেঙ্গলের সদস্য হচ্ছে, তারও কিছু সে কিন্তু রাইটস, যে সে জানতে চাবে মানুষের কাছে বা কমিটির কাছে যে আমি যে 20 টাকা দিয়ে ভোটাররা ভোট দিলাম, এরা কি কাজ করছে। 16টা ডিস্ট্রিক্টে $16,000 আপনি বছরে পাঠান, যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে 10টা ছেলের জন্য বৃত্তি দেয়। কে দিছে? নর্থ বেঙ্গল ফাউন্ডেশন দিছে। এইটা যেন মানে আবার কনস্টিটিউশনের মধ্যে এই ধরনের কিছু টার্মস কন্ডিশন থাকে, যারা ইলেক্টেড হন,
যারাই আপনারা সিলেকশন করে দেন এই কাজগুলো যেন করে। নর্থ বেঙ্গল কেন স্ট্রং হবে না আপনারা যদি থাকেন? স্ট্রং একটা কারণেই হবে যে আপনারা ইলেক্টেড হওয়ার পরে শুধু অভিষেক পর্যন্ত থাকে না, দরকার অভিষেকও করেন না, অভিষেকের টাকাটা দিয়ে আপনারা জনগণকে দেন। যে একটা ছেলে এয়ারপোর্টে নামছে পাবনা থেকে আসে বা রংপুর থেকে আসে, তার থাকার জায়গা নাই, আপনারা তার টাকা দিয়ে এক সপ্তাহ ম্যাচের ভাড়া দিয়ে দেন। এগুলো করেন ভাই, এইগুলো যদি আপনারা করেন যে একটা ছেলে এয়ারপোর্টে নামছে, তার কোথায় যাওয়ার জায়গা নাই, নর্থ বেঙ্গল তাকে আইনে আপনারা 10 দিন থাকার, যদি বলেন হ্যাঁ আমার বাসায় থাকতে দেন আমি রাজি আছি, ঠিক আছে, তাকে থাকে একটা চাকরি খুঁজে দেন, ট্যাক্সি চালানোর লাইসেন্স কিভাবে দেওয়া, এগুলো আমি জানি অনেক। এই জিনিসগুলো আমি দয়া করে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারাই প্রেসিডেন্ট সেক্রেটারি হন, জয়েন্ট সেক্রেটারি হন, আপনারা এই জিনিসগুলো প্লিজ মানুষের জন্য, নর্থ বেঙ্গলের জন্য করেন। বাড়ি গ্রুপের কর্ণধার আসেফ বাড়ি টুটুল বলেন, সবাই সুস্থ শরীরে এখানে আসছি এবং সবচেয়ে বেশি ধন্য যে আকাশ ভাই, এই নর্থ বেঙ্গল শুরু হয়েছিল জ্যাকসন হাইটে আমার অফিস থেকে, সেটা আমার ভাড়া অফিস ছিল, আর আজকে আকাশ ভাই নিজস্ব ভবনে হচ্ছে। এজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা এবং আকাশ ভাইকে সবাইকে একটা ধন্যবাদ দেয়। কোনো রকম মারামারি নাই, কাটাকাটি নাই, পয়সা মারামারি নাই। কেউ কোনোদিন কি কিছু শুনছেন? আমাকে বলেন তো, দাঁড়ায় হাত তুলে বলেন তো ভাই, কোনো কিছু নাই, কোনো কিছু নাই। তো এইটা হচ্ছে ভাই $1 মিলিয়ন একটা রিলেশন আমরা বিল করছি। সভার সমাপনী বক্তব্যে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন শুধু একটি সংগঠন নয়, এটি প্রবাসী উত্তরবঙ্গের মানুষের একটি পরিবার। সুখ দুঃখে একে অপরের পাশে দাঁড়ানো এবং মূলধারার কমিউনিটিতে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করাই এর মূল লক্ষ্য। প্রবাসীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা সংগঠনটিকে আগামী দিনে আরও মানবিক ও কল্যাণমুখী কাজ করতে অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সায়েম শুভ, ATV USA, নিউ ইয়র্ক। নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে শিক্ষার প্রসার এবং স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে সিটির মেয়রের শিক্ষাবৃত্তি কর্মসূচি অব্যাহত রয়েছে। 10 জুন বুধবার সকালে লেফটেন্যান্ট গভর্নর শিলা অলিভার প্লাজায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সিটি মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপের অর্থের পরিমাণ এবং আবেদন প্রক্রিয়ার বিস্তারিত প্রকাশ করেন। নিউ জার্সি থেকে সুব্রত চৌধুরীর রিপোর্ট। মেয়র মার্টি স্মলের এই শিক্ষাবৃত্তি কর্মসূচি 2023 সালে শুরু হয়। এবছর মোট 52টি স্কলারশিপ প্রদান করা হবে। এর মধ্যে 40টি স্কলারশিপ থাকবে 2026 সালের হাই স্কুল সিনিয়র শিক্ষার্থীদের জন্য এবং 12টি স্কলারশিপ থাকবে ট্রেড স্কুল, মাস্টার্স অথবা ডক্টরাল শিক্ষার্থীদের জন্য। প্রতিটি বৃত্তির মূল্য সর্বোচ্চ $10,000 পর্যন্ত হতে পারে। মেয়র মার্টি স্মলকে আন্তরিক ধন্যবাদ তার এই স্কলারশিপ কার্যক্রমের জন্য। এই স্কলারশিপ কার্যক্রম আমাদের ছেলেমেয়েদের শিক্ষার উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আবেদনকারীদের অবশ্যই আটলান্টিক সিটির বাসিন্দা হতে হবে এবং 2026 সালের গ্রাজুয়েটিং ক্লাসের সদস্য অথবা সম্প্রতি মাস্টার্স কিংবা ডক্টরাল প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থী হতে হবে। পূর্ববর্তী স্কলারশিপ প্রাপ্তরা এবছরের জন্য আবেদন করতে পারবেন না। বৃত্তির অর্থ সরাসরি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান করা হবে। বিগত বছরগুলোর ন্যায় আটলান্টিক সিটিতে শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা করায় মেয়র মার্টি স্মলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আবেদনপত্রগুলো একটি বৃত্তি কমিটি মূল্যায়ন করবে, যেখানে সিটি কর্মচারী ও কমিউনিটির সদস্যরা থাকবেন। সিটি প্রশাসন জানিয়েছে, প্রতিযোগিতামূলক স্কোরিং প্রক্রিয়ার মাধ্যমে আবেদন মূল্যায়ন করা হবে এবং যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে। প্রতি বছরের ন্যায় মার্টি স্মল আটলান্টিক সিটিতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করাতে আটলান্টিক সিটিবাসী অনেক শিক্ষার্থী উপকৃত। সেই জন্য আটলান্টিক সিটি মেয়রকে আন্তরিক ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে সিটি কাউন্সিল সভাপতি অ্যারন র্যান্ডলফ, সহসভাপতি কালিম শাহবাজ, কাউন্সিলর এডলাস স্টিফেনি মার্শাল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এই সময় নগর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আটলান্টিক সিটি শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করার যে ঘোষণা দিয়েছেন, তার জন্য আমি মেয়র মার্টি স্মলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব তিনি ইনক্লুসিভভাবে সব কমিউনিটিকে সমানভাবে সেই বৃত্তি প্রদান করবেন। বৃত্তির আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় সোমবার 15 জুন 2026 বিকেল 4টা পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পূর্ণ আবেদনপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সুব্রত চৌধুরী, ATV USA, নিউ জার্সি, আমেরিকা। প্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে।
6 নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না, তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। প্রিয় দর্শক, আরেকবার স্বাগত আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে 10 টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে এই স্মারক ডাকটিকিট উন্মোচন করেন তিনি। এছাড়া 50 টাকা মূল্যমানের খাম সম্বলিত সুভেনির শীট ও 5 টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এতে বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি একথা জানান। ইতিহাসের সর্বোচ্চ 48 দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আজ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে হতে যাচ্ছে বিশ্বকাপের 23তম আসর। 3টি দেশে একসঙ্গে বিশ্বকাপ আয়োজনের ঘটনা এবারই প্রথম। আগামী 2026-27 অর্থ বছরের বাজেট প্রস্তাব জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে তিনি এই বাজেট উত্থাপন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। রীতি অনুযায়ী জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিপরিষদের এই বিশেষ সভা অনুষ্ঠিত হয় এবং সেখানে জাতীয় বাজেটের অনুমোদন দেওয়া হয়। পরে বিকেল 3টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সঙ্গে নিয়ে সংসদের অধিবেশনে যোগ দেন। এরপর অর্থমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বাজেট উপস্থাপন শুরু করেন। জানা যায়, আগামী অর্থ বছরে মোট 6,95,000 কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 10.2%। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে 6,04,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে 91,000 কোটি টাকা সংগ্রহের প্রস্তাব করা হয়েছে। আসন্ন অর্থ বছরে মোট ব্যয় ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা, যা জিডিপির 13.7%। এটি চলতি অর্থ বছরের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। সরকার জানিয়েছে, উন্নয়ন ব্যয়ের অংশ ক্রমান্বয়ে বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে পরিচালন ব্যয় কমিয়ে 66.30% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রাজধানীর আদ্দিন হাসপাতালের 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য কেন্দ্রটির লাইসেন্স বাতিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর প্রভাত চন্দ্র বিশ্বাস এ ঘোষণা দেন। ঈদের আগের দিন বুধবার সকালে মগবাজারে আদ্দিন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ছটফট করতে করতে একে একে 6 নবজাতক মারা যায়। এই ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ার কথা বলেছে। কমিটির প্রতিবেদনে হাসপাতালের অব্যবস্থাপনা, পরিবেশগত অব্যবস্থাপনা এবং দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের গাফিলতির একাধিক দিক উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, ওই ওয়ার্ডটি নবজাতক ও অস্ত্রোপচার পরবর্তী রোগীদের জন্য উপযুক্ত ছিল না। পর্যাপ্ত আলো বাতাসের অভাব ছিল এবং এসি ব্যবস্থাও অপ্রতুল ও অনিয়মিতভাবে পরিচালিত হতো। তদন্তে আরও বলা হয়, ঘটনার সময় ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না এবং গুরুতর অবস্থার পরও সময় মতো চিকিৎসা সেবা দেওয়া হয়নি। তদন্ত প্রতিবেদনে নবজাতকদের শারীরিক অবস্থা জন্মের পর সুস্থ ছিল বলে উল্লেখ করা হয়। পাশাপাশি বলা হয়, প্রসব পরবর্তী জটিলতার জন্য বিশেষ চিকিৎসা বা ইনকিউবেটরের প্রয়োজনীয়তা ছিল না। তবে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলেও যথাযথ চিকিৎসা ও জরুরি ব্যবস্থা গ্রহণে ঘাটতি ছিল বলে তদন্তে উঠে আসে। একই সঙ্গে হাসপাতালের কাঠামোগত সীমাবদ্ধতা, পর্যাপ্ত তত্ত্বাবধানের অভাব এবং প্রশাসনিক ত্রুটির কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে 4 দিনব্যাপী মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শেষ হয়েছে। সম্মেলন শেষে 2 বাহিনীর যৌথ সংবাদ সম্মেলন করে। এবারের সম্মেলনে বিজিবি ও বিএসএফ প্রধানেরা তাদের বক্তব্যে পুশিন নিয়ে নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরেন। এর বাইরেও সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যা, ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, অস্ত্র ও অন্যান্য নিষিদ্ধ পণ্যের চোরাচালান রোধ এবং মানব পাচার প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় স্থান পেয়েছে। এছাড়া আন্তর্জাতিক সীমান্তের 150 গজের মধ্যে কাঁটাতারের বেড়া সহ অন্যান্য অননুমোদিত অবকাঠামো নির্মাণ বন্ধ এবং চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের নিষ্পত্তি নিয়ে 2 পক্ষের মধ্যে কথা হয়েছে। 3 বিঘা করিডোর দিয়ে লালমনিরহাটের পাটগ্রাম থেকে দহগ্রাম পর্যন্ত অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন সহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেছেন 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানরা।
ইলিশের প্রজনন রক্ষায় সরকার ঘোষিত 58 দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা শেষ হয়েছে। ইলিশের প্রজনন রক্ষায় সরকার 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন মাছ ধরা, পরিবহন, বিক্রি ও মজুতে নিষেধাজ্ঞা আরোপ শেষ হয় বৃহস্পতিবার মধ্যরাতে। এরই মাঝে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন উপকূলের জেলেরা। নিষেধাজ্ঞা শেষের সঙ্গে সঙ্গে গভীর সমুদ্রে কাঙ্ক্ষিত ইলিশ শিকারে নেমে যান উপকূলের জেলেরা। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর, মহিপুর, লতাচাপলি, ধুলাসার সহ বিভিন্ন মৎস্যঘাটে এখন জেলেদের ব্যস্ততা। দীর্ঘ 58 দিন ঘরে বসে থাকা জেলেদের মাঝে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। উপকূলের মানুষ আশা করছেন নিষেধাজ্ঞা শেষে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশের প্রাচুর্যে আবারও প্রাণ ফিরবে ঘাটে, স্বস্তি আসবে জেলেদের ঘরে। প্রিয় দর্শক, আরও একটা বিরতি নিচ্ছে, ফিরে এসে থাকছে। যুক্তরাষ্ট্রে ইরাকি ফুটবলারকে জিজ্ঞাসাবাদ, আলোকচিত্রীকে ফেরত পাঠালো মার্কিন সীমান্ত কর্তৃপক্ষ। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা, সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলি। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজে। এবারে খেলার খবর। দীর্ঘ 4 দশক পর ফুটবল বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা করে নিয়েছে ইরাক। 1986 সালের পর এই প্রথম বিশ্বমঞ্চে নামার রোমাঞ্চ যখন ইরাকি শিবিরে, ঠিক তখনই মাঠের বাইরের এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় তৈরি হলো বিতর্ক। 2026 ফিফা বিশ্বকাপের সহ আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে পা রাখতেই অনভিপ্রেত অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো ইরাক জাতীয় ফুটবল দলের সহ অধিনায়ক ও অফিসিয়াল আলোকচিত্রীকে। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ ও কঠোর স্ক্রিনিং এর পর 30 বছর বয়সী সহ অধিনায়ককে প্রবেশের অনুমতি দেওয়া হলেও দলের অফিসিয়াল আলোকচিত্রীকে সরাসরি ফেরত পাঠিয়েছে মার্কিন সীমান্ত কর্তৃপক্ষ। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন এবং মানবাধিকার মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা। বিস্তারিত জানবো সায়েম শুভর প্রতিবেদনে। ইরাক জাতীয় দল যখন ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে ইলিনয়ের ব্রিজ ভিউতে পৌঁছায়, তখনই কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিবিপি এর কর্মকর্তারা তাদের আটকে দেন। 30 বছর বয়সী ইরাকি সহ অধিনায়ককে দলের বাকি সদস্যদের থেকে আলাদা করে নিয়ে দীর্ঘ সময় ধরে সেকেন্ডারি স্ক্রিনিং বা অতিরিক্ত জিজ্ঞাসাবাদ করা হয়। এই সময় মার্কিন কর্মকর্তারা তার ব্যক্তিগত মোবাইল ফোনও পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেন। দীর্ঘ প্রক্রিয়া শেষে অবশ্য তাকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সহ অধিনায়ক পার পেয়ে গেলেও ভাগ্য সহায় ছিল না দলের অফিসিয়াল আলোকচিত্রী তালাল সালাহার। তাকে প্রায় 10 ঘন্টারও বেশি সময় ধরে আটকে রাখা হয়। তার ফোনেও চালানো হয় কঠোর তল্লাশি। শেষ পর্যন্ত নিরাপত্তা উদ্বেগ এবং কিছু শ্রেণীবদ্ধ তথ্যের অজুহাত দেখিয়ে তাকে যুক্তরাষ্ট্রে ঢুকতে না দিয়ে প্রথম ফ্লাইটেই ফেরত পাঠানো হয়। মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের একজন মুখপাত্র এই বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতিতে জানান, হাই প্রোফাইল ক্রীড়াবিদ বা অফিসিয়াল কর্মী যিনি হন না কেন, প্রত্যেক ভ্রমণকারীকে নিয়মিত নিরাপত্তা ও যাচাইকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। কার প্রবেশাধিকার দেওয়া হবে তা সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক যাচাইয়ের উপর নির্ভর করে। বিশ্বকাপের মতো একটি বৈশ্বিক উৎসবে দোরগোড়ায় এমন ঘটনা ক্রীড়া কূটনীতি এবং অতিথিয়তার নীতিকে প্রশ্নবিদ্ধ করেছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্পর্ক ও ক্রীড়া বিশেষজ্ঞরা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ মনে করছেন মেগা ইভেন্টগুলোর নিরাপত্তা নিশ্চিত করা আয়োজক দেশের প্রধান দায়িত্ব। সদ্য গঠিত সিবিপি ওয়ার্ল্ড কাপ টাস্ক ফোর্স সব কয়টি আয়োজক শহরে এই কঠোর স্ক্রিনিং চালাচ্ছে। ইরাকে সাধারণ মানুষের কাছে এই বিশ্বকাপ কেবল ফুটবল ম্যাচ নয়, বরং বছরের পর বছর যুদ্ধ ও অস্থিরতা কাটিয়ে ওঠার পর আন্তর্জাতিক মঞ্চে মাথা উঁচু করে দাঁড়ানোর একটি স্বপ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরাকি সমর্থকেরা এই ঘটনায় ক্ষোভ উগরে দিচ্ছেন। অনেকেই একে বৈষম্যমূলক আচরণ হিসেবে দেখছেন। খেলোয়াড়দের মানসিক অবস্থার উপরও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের এই মানসিক ধকল ইরাক দলের প্রস্তুতিতে কিছুটা হলেও ছন্দপতন ঘটিয়েছে। নিরাপত্তার খাতিরে নিয়ম মানা জরুরি, তবে তা যেন কোনো দেশের আত্মসম্মান বা মানবিক মর্যাদাকে ক্ষুণ্ণ না করে। বিশ্বকাপের মতো আসরে বিশ্ববাসী আয়োজকদের কাছে এমনটাই প্রত্যাশা করে। ফুটবলের আনন্দ যেন আইনি জটিলতা আর অতিরঞ্জিত আমলাতন্ত্রের বেড়াজালে ঢাকা না পড়ে যায়, সেটাই এখন বড় চ্যালেঞ্জ। সায়েম শুভ, এটিভি ইউএসএ, স্পোর্টস ডেস্ক। ফুটবল কি কেবলই কোটি কোটি মানুষের উন্মাদনা, নাকি অদম্য ইচ্ছাশক্তির এক মহাকাব্য? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে তাকাতে হবে ক্যারিবিয়ান সাগরের বুকে জেগে থাকা এক ছোট্ট বিন্দুর দিকে। 16 কোটির এই বাংলাদেশে বসে যখন আমরা একটি বিশ্বকাপ খেলার স্বপ্ন বুনে চলি বছরের পর বছর, তখন মাত্র 1,56,000 জনসংখ্যার এক দ্বীপরাষ্ট্র বিশ্বকে দেখিয়ে দিল আকার নয়, সদিচ্ছাই আসল।
ফুটবল কি কেবলই কোটি কোটি মানুষের উন্মাদনা নাকি অদম্য ইচ্ছাশক্তির এক মহাকাব্য? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে তাকাতে হবে ক্যারিবিয়ান সাগরের বুকে জেগে থাকা এক ছোট্ট বিন্দুর দিকে। 16 কোটির এই বাংলাদেশে বসে যখন একটি বিশ্বকাপ খেলার স্বপ্ন বুনে চলি বছরের পর বছর, তখন মাত্র 1,56,000 জনসংখ্যার এই দ্বীপরাষ্ট্রই বিশ্বকে দেখিয়ে দিল আকার নয় সদিচ্ছাই আসল। বলছি কুরাসাও এর কথা। আয়তনে আমাদের রাজধানী ঢাকার একটি সাধারণ ওয়ার্ডের সমান এই দেশটি সব হিসাব নিকাশ উল্টে দিয়ে জায়গা করে নিয়েছে 2026 ফিফা বিশ্বকাপে। আইসল্যান্ডের 3.5 লাখ জনসংখ্যার গড়া আগের রেকর্ড ভেঙে কুরাসাও এখন বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে ছোট দেশ। কিংস্টনের মাঠে যখন জ্যামাইকার বিপক্ষে শেষ বাঁশি বাজলো, 0-0 ড্রয়ে সমীকরণে নিশ্চিত হলো তাদের বিশ্বকাপ টিকিট। আর সেই সাথে রচিত হলো ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা ডেভিড বনাম গলিয়াথের গল্প। কুরাসাও এর এই ফুটবল বিপ্লবের পেছনে রয়েছে এক অসাধারণ কৌশল। নেদারল্যান্ডসের সাবেক উপনিবেশ হওয়ায় সে দেশে জন্ম নেওয়া অনেক বিশ্বমানের ফুটবলারের শিকড় এই কুরাসাও দ্বীপে। 2015 সালে ডাচ কিংবদন্তি প্যাট্রিক ক্লুইন্সভার্ট প্রথম এই প্রতিভাদের খুঁজে বের করার কাজ শুরু করেন। আর এই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন 78 বছর বয়সী ডাচ জাদুকর ডিক অ্যাডভোকাট। আসন্ন বিশ্বকাপে তিনি হতে যাচ্ছেন ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ। তাহিদ চং বা লিয়েন্ড্রো বাকুনার মতো ফুটবলাররা ইউরোপের বিলাসী জীবন আর ডাচ জাতীয় দলের হাতছানি উপেক্ষা করে বেছে নিয়েছেন নিজের শেকড়কে, নিজের মায়ের দেশকে। কুরাসাও এর এই গল্প আমাদের দেশের কোটি ফুটবল ভক্তের বুকে এক অদ্ভুত দোলা দেয়। প্রতি বিশ্বকাপের মৌসুমে ঢাকা চট্টগ্রামের ছাদগুলো ছেয়ে যায় ব্রাজিল আর্জেন্টিনার পতাকায়, অথচ নিজের দেশকে বিশ্বমঞ্চে দেখার হাহাকার আমাদের চিরকালের। ফুটবল বোদ্ধা ও কলামিস্টদের মতে কুরাসাও আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ফুটবলে সফল হতে কোটি কোটি টাকা বা বিশাল জনসংখ্যার প্রয়োজন নেই, প্রয়োজন শুধু সঠিক পরিকাঠামো, দূরদর্শী পরিকল্পনা এবং দলগত একাত্মতা। আগামী 14 জুন যখন জার্মানির মতো 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে কুরাসাও এর ব্লু ওয়েভ, তখন তারা শুধু একটি দ্বীপের প্রতিনিধিত্ব করবে না, তারা খেলবে বাংলাদেশ, ভারত সহ পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে থাকা কোটি কোটি ফুটবল অনুরাগী আন্ডারডগ বা উপেক্ষিত দেশের হয়ে। আমাদের ঢাকার মিরপুর বা ধানমন্ডি এলাকার জনসংখ্যাও কুরাসাওয়ার থেকে বেশি, কিন্তু তারা যা করে দেখিয়েছে তা কোনো অলৌকিক ঘটনা নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফসল। আমাদের মতো বিপুল জনসংখ্যার দেশে যেখানে প্রতিভা খুঁজে পাওয়া যায় না, সেখানে তারা প্রমাণ করেছে সঠিক স্কাউটিং এবং একাডেমি থাকলে 1.5 লাখ মানুষ নিয়েই বিশ্বমঞ্চ কাঁপানো সম্ভব। কুরাসাও আমাদের শিখিয়ে দিল স্বপ্ন দেখতে কোনো জনসংখ্যার সীমারেখা লাগে না। মাঠের সবুজ ঘাসে 11 জন মানুষের যদি বুক ভরা সাহস থাকে, তবে যে কোনো আকাশকেই ছুঁয়ে ফেলা সম্ভব। সাইম শুভ, এটিভি ইউএসএ স্পোর্টস ডেস্ক। প্রিয় দর্শক, শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। হলিউডের ইতিহাসে বিনিয়োগের তুলনায় সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে একটি হরর ছবি। মাত্র 9 কোটি টাকার কম বাজেটে নির্মিত অবসেশন বিশ্বজুড়ে আয় করেছে প্রায় 2,700 কোটি টাকা। আর এই অসাধারণ ছবিটির পরিচালক একজন 26 বছর বয়সী ইউটিউবার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মাত্র $7,50,000 অর্থাৎ প্রায় 9 কোটি টাকা বাজেটে নির্মিত হরর ছবি অবসেশন উত্তর আমেরিকায় একাই আয় করেছে $6,80,00,000-এরও বেশি, আর বিশ্বজুড়ে ছাড়িয়ে গেছে $229 মিলিয়ন গণ্ডি। ফোকাস ফিচার্সের ইতিহাসে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র। হরর ছবির ইতিহাসে চতুর্থ সপ্তাহান্তে সবচেয়ে কম আয় হারানোর রেকর্ড এখন অবসেশনের। এর আগে এই রেকর্ডটি ছিল 1999 সালের কাল্ট ক্লাসিক দ্য ব্লেয়ার উইচ প্রজেক্ট এর দখলে। 1982 সালের ইটি দ্য এক্সট্রা টেরেস্ট্রিয়াল এর পর অবসেশনই প্রথম ছবি যার দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের আয় প্রথম সপ্তাহের চেয়ে বেশি ছিল। 1999 সালের 22 সেপ্টেম্বর আলাবামায় জন্ম নেওয়া কারি বার্কার হলিউডের পরিচিত নাম ছিলেন না। কমেডি পার্টনার কুপার টমলিন্সকে নিয়ে ইউটিউব স্কেচ কমেডি চালাতেন তিনি। 2024 সালে মাত্র $800 নির্মিত তার ফাউন্ড ফুটেজ হরর শর্ট ফিল্ম মিল্ক অ্যান্ড সিরিয়াল ইউটিউবে ভাইরাল হয়ে যায়। সেই ভাইরাল ভিডিওই খুলে দেয় হলিউডের দরজা। 2025 সালের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মিডনাইট ম্যাডনেস বিভাগে প্রথম প্রদর্শিত হয় অবসেশন। এরপর উৎসবের ইতিহাসে সর্বোচ্চ দামে $1,50,00,000 ছবিটির স্বত্ব কিনে নেয় ফোকাস ফিচার্স। গত 15 মে যুক্তরাষ্ট্রে মুক্তির পর মুখে মুখে প্রচারের জোরে জনপ্রিয়তা পায় ছবিটি। বিশেষত 18 থেকে 34 বছর বয়সী তরুণ দর্শকদের মধ্যে ছবিটি ব্যাপক সাড়া ফেলে। ছবিতে কেন্দ্রীয় চরিত্র বেয়ার একটি মিউজিক স্টোরে কাজ করে। বন্ধু নিকির প্রেমে পড়ে সে, কিন্তু নিকির ভালোবাসা পেতে সে এক রহস্যময় খেলনার সাহায্য নেয়, যা দিয়ে একটিমাত্র ইচ্ছা পূরণ করা যায়। ভালোবাসার সে আকাঙ্ক্ষা ধীরে ধীরে রূপ নেয় এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে।
ভারতে ছবিটি মুক্তির প্রথম 12 দিনের মধ্যেই 50 কোটি রুপির বেশি আয় করেছে। এই অভাবনীয় সাফল্যের পর কারিবারকার A24 এর সঙ্গে চুক্তি করেছেন টেক্সাস চেঞ্জ রিবুট পরিচালনার জন্য। ইউটিউব থেকে হলিউড এই অসাধারণ যাত্রার গল্প এখন অনুপ্রেরণা হয়ে উঠেছে গোটা চলচ্চিত্র দুনিয়ার কাছে। এটিভি ইউএসএ এন্টারটেনমেন্ট ডেস্ক। প্রায় 3 দশক পর নতুন মোড় নিয়েছে চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনা। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে সিলেটের কবর থেকে তার দেহাবশেষ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের অনুমতি দিয়েছেন আদালত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত 24 মে এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত নেন। ঘটনার প্রায় 29 বছর পর দায়ের হওয়া হত্যা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থেই দেহাবশেষ পুনরুদ্ধার করে নতুন সুরতাহাল প্রতিবেদন তৈরি ও ময়না তদন্ত সম্পূর্ণ করার প্রয়োজনীয়তার কথা আবেদনে উল্লেখ করা হয়। 1996 সালের 6 সেপ্টেম্বর নিউ ইস্কাটনের বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় এই জনপ্রিয় নায়ককে। পরিবারের সদস্যরা তার গলায় দড়ির দাগ এবং মুখমণ্ডল ও পায়ে নীলচে দাগ দেখতে পান। হলি ফ্যামিলি হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সিলেটে হযরত শাহজালাল এর মাজার প্রাঙ্গণ কবরস্থানে তাকে দাফন করা হয় এবং ওই দিনই রমনা থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত বছরের 20 অক্টোবর ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত পুরনো অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে 21 অক্টোবর সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় আনুষ্ঠানিকভাবে হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামি করা হয় সালমান শাহর স্ত্রী সামিরা হক, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই সহ মোট 12 জনকে। এছাড়া অজ্ঞাতনামা আরও অনেককেও আসামি করা হয়েছে। দ্বন্দ্ববিধির 302-34 ধারায় সবার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, কিছু আনুষ্ঠানিকতা সম্পূর্ণের পরই শুরু হবে দেহাবশেষ উত্তোলনের প্রক্রিয়া। এটিভি ইউএসএ বিনোদন ডেস্ক। প্রিয় দর্শক, আশা হোম কেয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শাকিরা ঝড়ে পর্দা উঠল 2026 বিশ্বকাপের। 3 লাল কার্ডের উত্তপ্ত ম্যাচে জয় দিয়ে শুরু মেক্সিকোর। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর। 9,38,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। টানা দ্বিতীয় দিনেও যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা। প্রিয় দর্শক, এতক্ষণ আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এটিভি ইউএস এর একটা ডাউনলোড করুন অ্যাপ, চোখ রাখুন এটিভি ইউএস এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন এটিভি ইউএস এর সাথে, থাকুন সংবাদে, সংস্কৃতিতে, বিশ্বজুড়ে বাঙালিয়ানায়। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।